নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শান্তা সেন অনন্য অন্যমনের তরফ থেকে সকল শ্রোতাদের সাদর সম্ভাষণ জানাই। আজ আমরা ভারত পথিক রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকীর শুভ সূচনায় তাকে স্মরণ করে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। তার জীবনের বিশাল কর্মকাণ্ডের কিছু অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরব। তিনি কত রকম ভাবে ভারতবর্ষকে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার দিশা দেখিয়েছিলেন, তাই নিয়ে কিছু বলা আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য। আমি এই অনুষ্ঠানের সঞ্চালক এবং সময় সীমা রক্ষক শ্রীমতী অলোক রায় ব্যানার্জিকে ডেকে নেওয়ার আগে সকলের কাছে অনুষ্ঠান চলাকালীন আপনারা আপনাদের অডিওকে মিউট করে রাখবেন। শ্রীমতী অলোকনন্দা রায় ব্যানার্জি, আসুন। ধন্যবাদ শান্তা। আজ অনন্য অন্যমনের এই ভার্চুয়াল সভায় যারা বক্তা বা শ্রোতা হিসেবে যোগ দিয়েছেন তাদের সকলকে আমার নমস্কার জানাই। আগামী 2022 সালের 22শে মে ভারত পথিক রাজা রামমোহন রায়ের 250তম জন্ম জয়ন্তী। আজ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি সেই জয়ন্তী বর্ষের সূচনায় তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করব বলে। আমরা মনে করি তাঁরই হাত ধরে ভারতবর্ষ মধ্যযুগ থেকে আধুনিক যুগে পা রেখেছিল। নানা অন্ধবিশ্বাস চোখ বুজে মেনে চলা আমাদের দেশকে তিনি সজোরে আঘাত করে জাগিয়ে দেবার কাজটি করেছিলেন। অবশ্যই তাকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল, বিরূপ শক্তি তাকে পদে পদে প্রতিহত করার চেষ্টাও করেছে। তিনি হার মানেননি, নিজের বিশ্বাসে অটল থেকেছেন। ক্রমে তার চারপাশে এগিয়ে এসেছেন বহু বিশিষ্ট মানুষ, জন্ম হয়েছে এক নতুন যুগের। তাকে ঘিরেই আজকের এই সন্ধ্যা যাপন করব আমরা। প্রথমে আমরা শুনবো শ্রীমতী কমলিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রাজা রামমোহন রায় রচিত একটি ব্রহ্মসঙ্গীত। শ্রী সার্থক ঘোষ আমাদের যান্ত্রিক সহায়তা করছেন সুদূর আমেরিকা থেকে। সার্থক, আপনাকে শুরু করতে অনুরোধ করছি। বিবেক বৈরাগ পরমেশ্বরে বিষয়ের দুঃখ নানা বিষয়ের উপাসনা বিষয়ের দুঃখ নানা বিষয়ের উপাসনা তাজ মন এ যন্ত্রণা সত্য
সার পরমেশ্বরে কমলিকাকে অনেক ধন্যবাদ, সার্থককেও। এবারে রাজা রামমোহন রায়ের জীবন ও কাজের নানা দিক সম্পর্কে আমাদের সামনে সবিস্তার আলোচনা করবেন ডক্টর মনতোষ দাশগুপ্ত, যিনি রাজা রামমোহন রায়ের বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী। ডক্টর দাশগুপ্ত আজীবন বিভিন্ন পর্যায়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকেছেন। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপনা, প্রশাসনিক কাজ করা, পাঠ্যপুস্তক রচনা, এই সবের সঙ্গে সঙ্গেই চলেছে তার সাহিত্যের এবং নাট্যচর্চার ক্ষেত্রে অবাধ সঞ্চরণ। মৌলিক সাহিত্য সৃষ্টি করা, অভিনয় করা, এর সঙ্গে তার কেমিস্ট্রি বিষয়ে অধ্যাপনা বা গবেষণার কোনো বিরোধ কখনো ছিল না। বর্তমানে তিনি কলকাতার গোল পার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ভারততত্ত্ব ও গবেষণা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, যদিও তার জীবনে দীর্ঘ সময় কেটেছে প্রেসিডেন্সি কলেজেই অধ্যাপনা করে। আমরা ডক্টর দাশগুপ্তকে বক্তৃতা শুরু করতে অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আমি প্রথমেই এই রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন উপলক্ষে আমরা যে 250তম জন্মবার্ষিকীর সূচনা করলাম, সেই ক্ষণে রাজাকে অন্তর্মথিত প্রণাম নিবেদন করছি। সমাগত অংশগ্রহণকারীদের আমার সশ্রদ্ধ নমস্কার। আমার এই বক্তব্যে আমি নাম দিয়েছি যুগন্ধর পুরুষ রামমোহন। যুগন্ধর কথাটার ব্যাকরণগত ব্যুৎপত্তি হলো যুগপূর্বক ধৃ ধাতু অ কর্মবাচ্যে, অর্থ যা যুগকে ধারণ করে। অর্থ অক্ষুণ্ণ রেখে বলতে পারি, যিনি যুগকে ধারণ করেন। তাহলে তো আগে যুগ কথাটার অর্থ বুঝে নিতে হয়। যুগের প্রধান অর্থ হচ্ছে জোয়া, ইংরেজিতে যাকে বলে ইয়ক। ঋগ্বেদে দ্বিতীয় মণ্ডলে ৩৯তম সূক্তের ৪র্থ মন্ত্রে যুগ বলতে বোঝানো হয়েছে উপাস্য দেবতাদের। মজার কথা হচ্ছে, ইংরেজি ইয়ক শব্দটি গ্রিক, লাটিন, গথিক, ড্যানিশ, সুইডিশ প্রভৃতি ভাষায় সমপ্রকৃতি এবং সমার্থবোধক। আর যুগ বলতে যদি সীমায়িত সময় বুঝি, তাহলে সেই সীমা 12 বছর থেকে বিরাট ব্যাপ্তি নিতে পারে। উভয় অর্থে যুগকে ধরে নিয়েই আমরা রামমোহনকে যুগন্ধর বলতে পারি। গুরুদেব রবীন্দ্রনাথ যখন তাকে ভারত পথিক বলেন, তখন সেই অভিধার মধ্যেও উপযুক্ত দুটি দোতনা থাকে। রামমোহন একটি যুগকে ধারণ করে রেখেছিলেন, অবশ্যই তার সহযোগীরা ছিলেন, কিন্তু অগ্রপথিক হিসেবে পথ দেখিয়েছিলেন তিনি। মন্ত্র রচনা উচ্চারণ করেছেন তিনি, আবার উদ্বুদ্ধ করার সংখ্যারাবও করেছেন তিনি। ফলে সমকালীন সমাজে যে প্রবল কর্মপ্রবাহ সৃষ্ট হয়েছিল, তাকে উপযুক্ত খাতে প্রবাহিত করতে এবং তাকে অত্যুৎসাহে বিধ্বংসী হবার প্রবণতা থেকেও রক্ষা করতে
তিনি মহাদেবের ভূমিকা নিয়ে মস্তকে সুরধ্বনি ধারা ধারণ করার মতোই এক অনন্য কর্ম সম্পাদন করেছেন বাংলা তথা ভারতবর্ষের সমাজ সংস্কৃতির ইতিহাসের এক মহাক্রান্তি লগ্নে। আবার তিনি বিশেষ রথাঙ্গের মতো কুসংস্কারাচ্ছন্ন জাতিকে দীর্ঘ জাড্য অতিক্রম করবার জন্য পাশ্চাত্য শিক্ষার রথে তাকে অরুণ তীর্থের অভিসারী করেছেন। নটরাজের মতোই তার এক পায়ের আঘাতে জেগেছে প্রলয় ছন্দ, জীর্ণ পুরনোকে ধ্বংস করতে চেয়েছেন তিনি নির্লিপ্ত নির্মমতায়, আর দক্ষিণ দিক থেকে তিনি জাতিকে দিয়েছেন সুরক্ষার আশ্বাস। উপনিষদের ঋষিরও তো এমনটি প্রার্থনা ছিল, ইয়াত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। এই উপনিষদই মূর্ত হয়েছিল তার ভাবনায়। অথচ মজা হচ্ছে যে এই ভাবনার জন্যই তার বিরোধীদের কাছে তিনি বিধর্মী আখ্যায়িত হয়েছিলেন। আবার তার অনুগামীরা নিজেদের হিন্দু ধর্মের অন্তর্গত বলে মনে করেন না। এ নিয়ে কোর্ট কাছারিও হয়েছে এবং হচ্ছেও। রামমোহন কিন্তু তার বিশ্বাসের অধিষ্ঠানকে ব্রাহ্ম সমাজ বলেছিলেন, ব্রাহ্ম ধর্ম নয়। ধর্ম যে সেটা নয় তার বড় প্রমাণ তার মৃত্যুর পরে সমাজ তিন টুকরো হয়ে যায়। কোনো প্রতিষ্ঠিত ধর্মের ক্ষেত্রে তা আশা করা যায় না। রবীন্দ্রনাথ নিজেও হিন্দু ধর্মের বিশ্বাস ও সংস্কার নিয়ে বিদ্রূপ করলেও নিজেকে অহিন্দু বলেননি। তার বিশ্লেষণে দেখছি রামানন্দ, কবির, দাদু প্রমুখ হিন্দু ধর্মের তথা ভারতবর্ষের শাশ্বত বাণীকে জয়যুক্ত করতেই কালে কালে এসেছেন। এই ধারাবাহিকতাই এসেছে রামমোহনেও। স্বাভাবিকভাবেই তিনি হিন্দু ধর্মের সংস্কার করতেই এসেছিলেন। তিনি শুধু সমাজ সংস্কারক নন, তিনি ধর্ম সংস্কারক। তার পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জীবৎকাল 1820 থেকে 1891, সেই বিদ্যাসাগর ছিলেন মূলত সমাজ সংস্কারক। কিন্তু সেই সমাজ সংস্কার হিন্দু ধর্মের আবর্জনাকে পুড়িয়ে ফেলে তাকে সংস্কৃত করেছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যার জীবৎকাল 1833 থেকে 1886, ছিলেন মূলত ধর্ম সংস্কারক। কিন্তু সেই সংস্কার বৃহত্তর সমাজকে আশির নখর প্রভাবিত করেছে। রামমোহনের মধ্যে এই দুটি সত্তাই অতিমাত্রায় প্রখর হয়ে উঠেছে। শুধু তাই নয়, অনেক সময় তারা যেন নিজেদের মধ্যেই দ্বন্দ্ব বাঁধিয়ে পরস্পরকে অতিক্রম করতে চেয়েছে। এই প্রাখর্য এবং দ্বন্দ্ব রামমোহনের সবচেয়ে বড় শক্তি, আবার এইটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। গুরুদেব রবীন্দ্রনাথের বিশ্লেষণে সুন্দর ধরা পড়েছে রামমোহনের ধর্ম সংস্কারের বৈশিষ্ট্য। তিনি বলছেন, রামমোহন ইচ্ছে করলে হিন্দু ধর্মের 11তম অবতারের আসনটি সংগ্রহ করতে পারতেন, কিংবা নতুন ধর্ম প্রবর্তনও করতে পারতেন। 5ই মাঘ 1921 সিটি কলেজে রামমোহন রায়ের স্মরণ সভায় যে অভিভাষণ তিনি পাঠ করেছিলেন তাতে বলেছিলেন এটি। তা না করে তিনি পুরনো ধর্ম প্রচার করলেন। এই পুরনো ধর্ম কি? হিন্দু ধর্মও তো নানা বিবর্তনের মধ্য দিয়ে চলেছে। ঋগ্বেদে ব্রহ্ম ধারণা নেই, সেখানে অগ্নি, ইন্দ্র, অশ্বিনী কুমার, ব্রহ্মা প্রমুখ দেবতাদের দেখি। কিছু দেবীও আছেন। উপনিষদ এই দেবতাদের ঊর্ধ্বস্থ পরম ব্রহ্মের কথা বললেন। লক্ষণীয়, দেবতারা নস্যাৎ হলেন না। ঋষি মানুষ ও দেবতাদের একসঙ্গে ডেকে বললেন যে তিনি আধারের পারে মহান্ত পুরুষের সন্ধান পেয়েছেন। কেন উপনিষদ দেখিয়েছে ব্রহ্মই পরম। ইন্দ্র, অগ্নি, বায়ু থেকে ইন্দ্র, অগ্নি, বায়ু একে প্রথম জেনেছিলেন, তাই এরা শ্রেষ্ঠ দেবতা। অর্থাৎ সাকার রূপকে উপনিষদ অগ্রাহ্য করেননি। কবির, দাদু, রজ্জব প্রভৃতি সাধকরা অরূপের সন্ধানে গেছেন রূপের মধ্য দিয়ে।
দাদু বললেন সব ঘট একই আত্মা। রজ্জব বললেন বুন্দ বুন্দ মেলি রস সিন্ধু হেই, জুদা জুদা মরুভাই। বিন্দু বিন্দু মিলে রস সিন্ধু হয়, আলাদা হলেই মরুভূমি। আর কবির বললেন দো জগদীশ कहते आए कहू कोने भरमाया, আল্লাহ রাম করিম কেশব হরি হজরত নাম ধরায়া। কে বলে ঈশ্বর দুই, কে দেয় এই ভ্রম, আল্লাহ রাম করিম কেশব হরি হজরত নাম। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কালী ব্রহ্ম। তিনি আবার কবিরকে উদ্ধৃত করে বললেন সাকার আমার মা, নিরাকার আমার বাপ। ঠাকুর জোর গলায় বললেন যে তিনি সাধনা করে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন, যত মত তত পথ। আর রবীন্দ্রনাথ সুন্দর করে বলেছেন বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তার বিরুদ্ধাচরণও কিছু লোক করেছে বটে, কিন্তু রামমোহনের মতো বিরূপতা তার ভাগ্যে জোটেনি। এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথের লেখায়। উপযুক্ত সব সাধকের পথই ছিল ভক্তির পথ, কিন্তু রামমোহনের ছিল জ্ঞানের পথ। গুরুদেব লিখছেন উদ্ধৃতি, যুগ যুগান্তরের সঞ্চিত অন্ধকার অঙ্গারের খনিতে যদি বিদ্যুৎ শিখা প্রবেশ করে, তবে কি কাণ্ডই উপস্থিত হয়। ভূগর্ভ শতধা বিদীর্ণ হইয়া যায়, তেমনি সহসা জ্ঞানের নূতন উচ্ছ্বাস কয়জন ব্যক্তি সহজে ধারণ করতে পারে। কিন্তু রামমোহন রায় অত্যন্ত মহৎ ছিলেন, এই জন্য জ্ঞানের বন্যায় তার হৃদয় অটুট ছিল। অর্থাৎ রামমোহনের ধর্ম সংস্কারের মূলে ছিল জ্ঞান। জ্ঞান যোগ নিজের সাধনার ক্ষেত্রে অন্যতম যোগ হতে পারে, কিন্তু শুধু জ্ঞানের পথে অন্যদের নিয়ে আসা কঠিন। রামমোহন হিন্দু ধর্মের প্রচলিত পথ বিষয়ে অবহিত ছিলেন। রামমোহন হরিহরানন্দ তীর্থ স্বামী কুলাবধূত এর কাছে হিন্দু ধর্মে দীক্ষা নেন। এর পূর্বাশ্রমের নাম ছিল নন্দকুমার বিদ্যালঙ্কার। পেশা ছিল অধ্যাপনা। পরে তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করে অবধূত হন। 14 বছর বয়সে রামমোহন নন্দকুমারের সংস্পর্শে আসেন। হিন্দু ধর্মের বিভিন্ন দিক বিষয়ে রামমোহনের অবহিতি সহমরণ ও সতীদাহ নিবারণ বিষয়ক বিচারগুলিতে প্রমাণিত। এগুলি হলো উৎসবানন্দ বিদ্যাবাগীশের সঙ্গে বিচার 1817, গোস্বামীর সহিত বিচার 1816-17, ভট্টাচার্যের সহিত বিচার 1817, গোস্বামীর সহিত বিচার 1812, সহমরণের প্রবর্তক নিবর্তক সংবাদ 1818-1819, কবিতাকারের সহিত বিচার 1820, সুব্রহ্মণ্যম স্বামীর সহিত বিচার 1820। রামমোহন পারিবারিক ঐতিহ্য মেনে আরবি ফার্সি শিখেছিলেন, কাশীতে শিখেছিলেন সংস্কৃত, পরে মূল বাইবেল পড়ার জন্য হিব্রু শিখেছিলেন। ইংরেজি শিখতে শুরু করেন 1822-23 থেকে, তখন তার বয়স 48-49 বছর। রামমোহনের জন্ম 10 মে 1774 আর প্রয়াণ 27 সেপ্টেম্বর 1833। 1827-28 ভালো রকম ইংরেজি শেখেন, কাজেই ধর্ম বিষয়ে তার জ্ঞান ছিল গভীর। উপনিষদের উপর তার প্রথম বই বেরোয় 1815 সালে। 4 বছর ধরে তিনি লিখেছিলেন এই বই। খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও তিনি বলেছিলেন যীশু খ্রিস্টের জীবনে অতি প্রাকৃত ঘটনাসমূহ বাদ দিয়ে তার শিক্ষার উপর জোর দিতে হবে। এই জন্য খ্রিস্টানদেরও তিনি বিরাগ ভাজন হন। জ্ঞানের উৎস থেকে উৎসারিত ঔপনিষদিক বিশ্বাস সাধারণের পক্ষে গুরুপাক হয়েছিল। ব্রাহ্ম সমাজের সভ্যরা তো ব্রহ্মজ্ঞানী বলে উপহসিতই হতেন। তবুও হয়তো ধীরে ধীরে তারা শিক্ষিত সমাজের সিঁড়ি বেয়ে সাধারণ্যে গৃহীত হতে, কিন্তু উপবীত ছিঁড়ে ফেলা এবং তার প্রকাশ্য প্রদর্শন প্রভৃতি কালাপাহাড়ি আচরণ মূল হিন্দু সমাজ থেকে তাদের পৃথক করে রেখেছিল। এদিক থেকে দেখলে ব্রাহ্মদের আচরণ কিছুটা ইয়ং বেঙ্গলদের মতোই উৎকট হয়েছিল। নয়তো বিনয় ঘোষ
তার বিদ্যাসাগর ও বাঙালি গ্রন্থে যেমন বলেছেন, রামমোহন থেকে শুরু হয়ে ইয়ং বেঙ্গলদের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবযুগের জাগরণের কর্মকাণ্ড প্রবাহিত করেছেন। আরো একটা অসুবিধা ছিল রামমোহনের। রামমোহনের ধর্ম সংস্কার ও সমাজ সংস্কার একই আন্দোলনের দুটি ধারা ছিল। সতীদাহ ও সহমরণ নিবারণের আন্দোলন গোঁড়া হিন্দুদের বিরূপ করেছিল। শেষ পর্যন্ত লর্ড বেন্টিং এর সময় 1820-তে আইন করে এই প্রথার বিলোপ ঘটে। গোঁড়ারা প্রচার করে এ হচ্ছে হিন্দু ধর্মের উপর বিদেশি ম্লেচ্ছদের হস্তক্ষেপ, কিন্তু ইতিহাস এটা বলবেই যে ব্রাহ্ম সমাজ বা ধর্ম যাই বলি না কেন, প্রবর্তনের আন্দোলন না হলেও শুধু সতীদাহ ও সহমরণ প্রথা বিলোপের আন্দোলন ও সাফল্যই রামমোহনকে প্রাতঃস্মরণীয় ঐতিহ্য পুরুষ করে রাখবে। আবার এই ধর্ম সংস্কার প্রয়াস থেকে এসেছে রামমোহনের আরেক অবিস্মরণীয় কীর্তির কথা, যা তাকে বাঙালি মাত্রের কাছেই স্মরণীয় করে রেখেছে। আমরা বাংলা সাহিত্যে, বিশেষ করে গদ্য সাহিত্যে রামমোহনের অবদান বিষয়ে বলছি। কবিতা তথা গানের ক্ষেত্রে তো তার অবদান আছেই। তিনি প্রকৃতপক্ষে ব্রহ্ম সঙ্গীতের সূচনা করেন, সংস্কৃতে এবং বাংলাতেও। তাকে সামনে রেখেই পরের এবং সঙ্গের অনেকেই এই ব্রহ্ম সঙ্গীত রচনা করেন। আর এই সঙ্গীত চরম উৎকর্ষ লাভ করে গুরুদেব রবীন্দ্রনাথের লেখনী মুখে। পরে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি কাব্যত্রয় ও অন্যত্র পূজা পর্যায়ের গানগুলি তো বাংলা সাহিত্যের সঙ্গীত ভাণ্ডারে এক অমূল্য, অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব সংযোজন। তবে বাংলা গানের, বিশেষ করে ভক্তি সঙ্গীতের পুরানো ইতিহাস আছে, কিন্তু গদ্য সাহিত্য সে পর্যায়ে পৌঁছয়নি। রামমোহনের বেদান্ত গ্রন্থ 1815 এর অনুষ্ঠান, মানে ভূমিকাকে অনুষ্ঠান বলেছিলেন তিনি। তাতে লিখছেন তিনি, উদ্ধৃতি, এ ভাষায় গদ্যতে অদ্যাপি কোন শাস্ত্র বা কাব্য আইসে না, উদ্ধৃতি শেষ। রামমোহন অতি গুরুত্বপূর্ণ এই দিকটাতে নজর দিয়েছেন। প্রথম রচনা একেশ্বরবাদ বিষয়ে, সেটা 1803 সালে। সব শুদ্ধ 30টি বইয়ের মধ্যে, আর ইংরেজিতে ছিল 39টি। গৌড়ীয় ভাষার ব্যাকরণও আছে। গুরুদেব রবীন্দ্রনাথের কথায়, উদ্ধৃতি, রামমোহন বঙ্গ সাহিত্যকে গ্রানিট স্তরের ওপর স্থাপন করিয়া নিমজ্জন দশা হইতে উন্নত করিয়া তুলিয়াছিলেন, উদ্ধৃতি শেষ। বিনয় ঘোষ মশাই বলছেন, উদ্ধৃতি শুরু, রামমোহনের পর বাংলা গদ্য রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তর আবির্ভাবের আগে পর্যন্ত খুব বেশি অগ্রসর হয়নি, উদ্ধৃতি শেষ। এই যে বিদ্যাসাগরের কথা এলো, ইনি রামমোহনের সার্থক উত্তরসূরি। কি সমাজ সংস্কারের ক্ষেত্রে, কি বাংলা গদ্যের সৌকর্য সাধনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই রামমোহনের আরব্ধ ব্রত পূর্ণতর ও সমৃদ্ধতর প্রকাশে উজ্জ্বল করে তুলেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এক জায়গায় বলেছিলেন, বাট ফর দি রেন অফ শেরশাহ দেয়ার উড হ্যাভ বিন নো রেন অফ আকবর। আমরা অনায়াসে শেরশাহর জায়গায় রামমোহন এবং আকবরের জায়গায় বিদ্যাসাগর বলতে পারি। গুরুদেব রবীন্দ্রনাথ লিখছেন, উদ্ধৃতি, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনিই সর্বপ্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যের অবতারণা করেন। তিনি দেখাইয়াছিলেন যে যতটুকু বক্তব্য তাহা সরল করিয়া, সুন্দর করিয়া, সুশৃঙ্খল করিয়া ব্যক্ত করিতে হইবে, উদ্ধৃতি শেষ। এরপরে এলেন বঙ্কিমচন্দ্র, যার সম্বন্ধে গুরুদেব লিখেছিলেন, উদ্ধৃতি, বঙ্কিমচন্দ্র তাহারই উপর প্রতিভার প্রবাহ ঢালিয়া স্তরবদ্ধ পলিমৃত্তিকা ক্ষেপণ করিয়া গিয়াছেন। আজ বাংলা ভাষা কেবল দৃঢ় বাসযোগ্য নহে, উর্বরা ও শস্য শ্যামলা হইয়া উঠিয়াছে। বাসভূমি যথার্থ মাতৃভূমি হইয়াছে।
এখন আমাদের মনের খাদ্য ঘরের দ্বারেই ফলিয়া উঠিতেছে। উদ্ধৃতি শেষ। এই উদ্ধৃতি তাহারই বলতে রামমোহনের দেওয়া দৃঢ় গ্রানিট বুনিয়াদের কথা বলা হচ্ছে। দুঃখিত। তাহলে কি দাঁড়ালো? ওই যে শুরুতেই বলা হলো রামমোহন রথের অঙ্ক বা লাঙ্গলের জোয়াল যুগ অগ্রগমন নিশ্চিত করে ফসল উৎপাদনের উজ্জ্বল ভবিষ্যৎ। আর কথা হয়েছে রামমোহন মহাদেবের মতোই সমাজ জীবনের প্রগতির সুরধুনীকে মাথায় আশ্রয় দিয়েছিলেন, আর সেখান থেকেই প্রবাহ ভবিষ্যতের দিকে অগ্রসর হয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও সে কথা কেমন সুন্দর করে খেটে গেল আমরা দেখলাম। রামমোহনের গদ্যকে বিনয় ঘোষ বলেছেন সুসংযত, বলিষ্ঠ ও গতিশীল। শ্রী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় তার বিদ্যাসাগর গ্রন্থে নানা যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে বাংলা গদ্য সাহিত্যের জনক রামমোহন রায়। এখানে সাহিত্যের শব্দটি অনুধাবনযোগ্য, কারণ শ্রীরামপুরের পাদ্রীরা বাংলা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে, বাংলা অক্ষর প্রস্তুত করে কিছু গদ্য গ্রন্থ প্রচার করে, কিন্তু বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছিল সেগুলি। শ্রী বন্দ্যোপাধ্যায় আচার্য হরপ্রসাদ শাস্ত্রীর একটি চিঠি উদ্ধৃত করে স্মৃতি কল্পদ্রুম নামের গদ্য গ্রন্থের কথা বলেছেন, যেটি শাস্ত্রী মশাইয়ের মতে রামমোহন রায়ের বাংলা গদ্য গ্রন্থের চেয়ে প্রাচীনতর, কারণ হিন্দু পৌত্তলিকতার বিরুদ্ধে লেখা রামমোহনের প্রথম বাংলা গ্রন্থ অনুদিত হয় 1814 বা 15 সালে। শ্রী বন্দ্যোপাধ্যায় অনুপুঙ্খ বিচারে দেখাচ্ছেন এই গ্রন্থ 1790 খ্রিস্টাব্দের রচনা। তাই নিঃসন্দেহে রামমোহন থেকেই বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব, নতুবা মহারাজ নন্দকুমারের কারাবাসকালে লিখিত পত্রই এতাবৎ প্রাপ্ত প্রাচীনতম বাংলা গদ্যের নমুনা। তবে আদালতের দলিল পত্রাদি এর অনেক আগে থেকে গদ্যে লেখা হতো। নন্দকুমার এসব থেকেই বাংলা গদ্য রচনা শিখেছিলেন। এটা হচ্ছে আচার্য হরপ্রসাদের অভিমত। তবে রামমোহনের প্রতিদ্বন্দ্বী গৌরীশঙ্কর ভট্টাচার্য, যিনি গুরগুরে ভট্টাচার্য নামে খ্যাত ছিলেন, গদ্য রচনা করেছিলেন। শ্রী বন্দ্যোপাধ্যায়ের অভিমত উদ্ধৃতি: গৌরীশঙ্কর ভট্টাচার্য গদ্য রচনায় নিতান্ত অপারগ ছিলেন না, তথাপি রামমোহন রায়ের রচনায় মৌলিকতা দেখিতে পাওয়া যায় এবং পাঠের পদ্ধতি ও উপদেশ দ্বারা তিনি গদ্য রচনাকারীদের মধ্যে বিশেষত্ব লাভ করিয়াছেন, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। উদ্ধৃতি শেষ। কাজেই আমরা রবীন্দ্রনাথের কথা সারবত্তা সহজেই অনুধাবন করতে পারি, আর নিঃসন্দেহে বলতে পারি যে রামমোহনই সফল ও সার্থক বাংলা সাহিত্যের জনক। উপর্যুক্ত উদ্ধৃতিতে একটা অংশ লক্ষণীয়: পাঠের পদ্ধতি প্রবর্তন উপদেশ। হ্যাঁ, এটি রামমোহনের একটি কীর্তি হিসেবে অবশ্যই গণিত হবে। তৎকালীন পাঠকদের পাঠ পদ্ধতি সঠিক ছিল না, তাই লেখকদের লেখার অর্থ তারা বুঝতে পারতেন না, এবং স্বাভাবিকভাবেই তা দুর্বোধ্যতার দেয়ালে ধাক্কা খেয়ে পাঠস্পৃহা এবং সাহিত্য রুচি অচিরেই অবসিত হতো। রামমোহন রায় পূর্বোক্ত বেদান্ত গ্রন্থের ভূমিকায় এই পাঠ পদ্ধতি দেখিয়েছে। একটু উদ্ধৃতি দিচ্ছে সামান্য: বাক্যের প্রারম্ভে আর সমাপ্তি এই দুয়ের বিবেচনা বিশেষ মতে করা উচিত হয়। দাঁড়ি যে যে স্থানে যখন যাহা যেমন ইত্যাদি শব্দ আছে, তাহার প্রতিশব্দ তখন তাহা সেইরূপ ইত্যাদিকে পূর্বের সহিত উন্নীত করিয়া বাক্যের শেষ করিবেন। দাঁড়ি যাবত ক্রিয়া না পাইবেন
তাবৎ পর্যন্ত বাক্যের শেষ অঙ্গীকার করিয়া অর্থ করিবার চেষ্টা না পাইবেন দাঁড়ি। উদ্ধৃতি শেষ। আরো অনেক নির্দেশ আছে উদাহরণ সহ। এই প্রয়াসের পিছনে বাংলা গদ্যকে জনপ্রিয় ও সুবোধ্য করার মহতী ইচ্ছা সহজেই লক্ষ্য করা যায়। এটা খুবই স্বাভাবিক যে আজ থেকে প্রায় 200 বছর আগের প্রথম বাংলা গদ্যের নমুনায় আজকের মতো সারল্য, সাবলীলতা, বহমানতা ও সুবোধ্যতা আশা করা অন্যায়। সময়ের প্রেক্ষিতে রেখে এর মূল্যায়ন করতে হবে। আর ওই পাঠ পদ্ধতি ভীষণভাবে প্রয়োজনীয়। পাঠ পদ্ধতির অপারগতায় পাঠককুল মধুসূদনের অমিত্রাক্ষর বা সনেটেরও পূর্ণ রসাস্বাদন করতে পারেননি। ভাষার দুর্বোধ্যতা বা অপরিচয় তো আমাদের চর্যাপদের রসাস্বাদনে বিমুখ বা বিরোধী করে না। তবে হ্যাঁ, অর্থবোধ প্রয়োজন বইকি। সব বিবেচনা করে আমরা বিহারীলাল সরকারের মূল্যায়নকে ঠিক মনে করি না। তিনি বলছেন, এই তিনজনের মধ্যে রাজা রামমোহনের ভাষা দুর্বোধ, রাজেন্দ্রলালের ভাষা কতকটা ভালো বটে, কিন্তু ইহা কৃষ্ণবন্দর মানে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণবন্দর অপেক্ষা দুর্বোধ। কৃষ্ণবন্দর ভাষা কতটা জটিল বটে, কিন্তু অপেক্ষাকৃত পাঞ্জর। আর বিদ্যাসাগর গ্রন্থে বলছেন। এবার রামমোহনের গদ্য রচনার একটু ছোট্ট উদাহরণ দিই। প্রথমত বুদ্ধির বিষয়ে স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন, যা অনায়াসেই তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন। কারণ বিদ্যা শিক্ষা ও জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব গ্রহণ করিতে না পারে, তখন তাহাদিগকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয়, ইহা কিরূপে নিশ্চয় করিবেন। এটা 1818-19 সালে লেখা রামমোহনের প্রবর্তক নিবর্তক সংবাদের নিবর্তকের একটি সংলাপ। এটা কি দুর্বোধ আখ্যা দেওয়া যায়? বরং সঠিক মনে হয় বিনয় ঘোষের মন্তব্য। সমস্যা ও সংঘাতে রামমোহনের লেখনী কৃপাণ হয়েছে এমন তীক্ষ্ণ বুদ্ধি যুক্ত দীপ্ত ভাষা। তবে বিনয় ঘোষ রামমোহনের রচনায় দুটি ত্রুটি পেয়েছেন। এগুলি হলো রামমোহনের লেখায় বিরাম চিহ্নের অভাব আর দুরান্বয়। রামমোহন নিজেও এই সম্বন্ধে অবহিত ছিলেন। আমরা ইচ্ছে করেই রামমোহনের রচনার ওই উদ্ধৃতিটা নির্বাচন করেছি। এর মধ্যে দেখছি স্ত্রী শিক্ষার পক্ষে নিবর্তকের বকলমে রামমোহনের সওয়াল। এক্ষেত্রেও বিদ্যাসাগর ছিলেন রামমোহনের ভবশিষ্য। স্ত্রী শিক্ষা প্রসারে তার প্রায় একটি মাত্র তথ্য দিলেই বোঝা যাবে। বিদ্যাসাগর 1857 নভেম্বরে এবং 1858 মে এই 6-7 মাসে 36টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এতে মোট ছাত্রী সংখ্যা ছিল 1300। কিন্তু স্ত্রী শিক্ষা প্রসারের প্রয়াস শুরু হয় 1821-এ, যখন মিস কুক ইংল্যান্ড থেকে এদেশে আসেন। তার আগে অবশ্য কলকাতার ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি হিন্দু মেয়েদের শিক্ষার জন্য ফিমেল মুভমেন্ট সোসাইটি নামে মহিলা সমিতি স্থাপন করে। মিস কুক 1821-এ লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন নামে একটি সমিতি স্থাপন করেন। এটি নন্দবাগান, গৌরীবেড়ে, জলবাজার ও চিতপুর অঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপন করে। 1820-তে সতীদাহ ও সহমরণ আইন করে নিষিদ্ধ হয়েছে। রামমোহন হিন্দু বিধবাদের কষ্টমোচনের জন্য স্ত্রী শিক্ষা প্রসারে অগ্রণী হয়েছে। তার প্রতিষ্ঠিত আত্মীয় সভা 1815। তার আগে থেকেই স্ত্রী জাতির সমস্যা নিয়ে আলোচনা হতো। আর কে না জানে যে ব্রাহ্ম মহিলারা খুবই আলোকপ্রাপ্তা ছিলেন। সাধারণভাবে শিক্ষা বিস্তারেই রামমোহনের আগ্রহ ছিল, কিন্তু তিনি চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার আলো এদেশের মানুষের চিত্তভূমিকে উজ্জ্বল করুক। তারা চিন্তায়, কর্মে, বুদ্ধিবৃত্তি ও চিদবৃত্তির বিকাশে বিশ্বের উন্নত জাতির মানুষের সমকক্ষ হোক।
1824 সালের 1 জানুয়ারি বউবাজারের ভাড়া বাড়িতে সংস্কৃত কলেজ স্থাপিত হয়। রামমোহন কিন্তু 1823-এর 11ই ডিসেম্বর সংস্কৃত কলেজের বিরুদ্ধে বড়লাট আমহার্স্টকে একটি দীর্ঘ পত্র লেখেন। তিনি সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রবর্তন চান। ইংরেজ সরকার অবশ্য সংস্কৃত শিক্ষাই চাইল। আসলে তারা চাইল একই সাথে নিজেদের বদান্যতা দেখাতে ও দেশীয় সমাজের সাম্যাবস্থা বিঘ্নিত না করতে। সমাজ আধুনিক হলে তাদেরই মুশকিল। আর রামমোহন চান দেশ ও জাতি আধুনিক হোক, সংস্কার ভেঙে বেরিয়ে আসুক তাদের যুক্তিবোধ, কল্লোল জাগুক বদ্ধ জলায়। 1814 সাল থেকেই রামমোহন ডেভিড হেয়ার ও অন্যান্য বন্ধুদের সঙ্গে পৌত্তলিকতা ও ধর্ম সংস্কার বিষয়ে যেমন আলাপ আলোচনা করতেন, তখনই নতুন যুগের শিক্ষা প্রবর্তনের জন্য উচ্চশিক্ষা প্রসারের বিষয়টিও উত্থাপিত হতো। আত্মীয় সভার সভ্য বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রস্তাব নিয়ে যান সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার এডওয়ার্ড ইস্টের অফিসে। হিন্দু কলেজের পরিকল্পনা হয়। রামমোহনের বাড়িতে বসেই ডেভিড হেয়ার ইংরেজি স্কুল স্থাপনের কথা তুলেছে, একটা পরিকল্পনাও করে। কিন্তু কলকাতার হিন্দু নেতারা তার ভিত্তিতেই হিন্দু স্কুল স্থাপন করে। কিন্তু ধর্ম ও সমাজ সম্বন্ধে রামমোহনের মত অন্যরকম ছিল বলে হিন্দু প্রধানরা রামমোহনকে কলেজ কমিটিতে নিতে ইতস্তত করছিলেন। রামমোহন বুঝতে পেরে নিজেই সরে দাঁড়ালেন। তিনি চান কলেজ, নিজে নাইবা থাকলেন। হেয়ারও তার সঙ্গে সরে দাঁড়ালেন। এই জন্যই ডেভিড হেয়ারকে আমরা প্রেসিডেন্সি কলেজের সঙ্গে যুক্ত করে রাখতে পারিনি। অবশ্য হেয়ার স্কুলের সঙ্গে তো যুক্ত ছিলেন। ডেভিড হেয়ারও এই জন্য সরে দাঁড়ালেন। 1817 সালে 20 জানুয়ারি হিন্দু কলেজ স্থাপিত হয়। 1824-এর 1 মে গোলদিঘির নবনির্মিত বাড়িতে হিন্দু কলেজ, হিন্দু স্কুল ও সংস্কৃত কলেজ ভাগাভাগি করে অবস্থান করছিল। রামমোহনের চরিত্র, ভাবনা ও কর্মের যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য তা হলো এই যে তিনি সময়ের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। তিনি শুধু আধুনিক নয়, আধুনিকতর। আমরা জেনেছি তিনি ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন, সুরারোপ করে ব্রাহ্ম মন্দিরে গাইয়েছেন। তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন। কালী মির্জার কাছে তার সঙ্গীত শিক্ষা। এই সঙ্গীত অবশ্যই ধ্রুপদী সঙ্গীত। আবার তিনি নিধুবাবুর টপ্পাকে মর্যাদা দিয়ে গ্রহণ করিয়েছিলেন। আর নিধুবাবুও তার প্রভাবে ব্রহ্মসঙ্গীত লিখেছেন। রামমোহনের বিশ্বাস সঙ্গীত নিজেই শুদ্ধ, শুদ্ধ সঙ্গীত বলে কিছু হয় না। সব মিলিয়ে এই বলতে হয় যে যে কোনো যুগে জাতি গঠনে, আত্মগঠনে রামমোহন একটি আদর্শ। রবীন্দ্রনাথ সঠিক বলেছিলেন, উদ্ধৃতি, বর্তমান যুগ রচনায় আজও তার প্রভাব ক্রিয়াশীল। হ্যাঁ, আজও এই একবিংশ শতাব্দীতেও, তার মৃত্যুর 250 বছর পরেও তিনি যুগন্ধর্যে। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। আমরা অনেক কিছু জানলাম, শুনলাম এবং সমৃদ্ধ হলাম। এবার আমরা যাব আমাদের অনুষ্ঠানের পরের পর্যায়ে। আজ আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন বিশিষ্ট কিছু মানুষ। শ্রী প্রসূন গাঙ্গুলি, শ্রী রাজীব গঙ্গোপাধ্যায়, শ্রী অরিন্দ্রজিৎ সাহা ও শ্রীমতী কমলিকা বন্দ্যোপাধ্যায়। এদের আমি অনুরোধ করব, যদি এরা ডক্টর দাশগুপ্তকে রাজা রামমোহন রায়ের বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, তাহলে দয়া করে তা করুন। সেই কথোপকথনের মাধ্যমে আমরা নতুনভাবে ঋদ্ধ হব। রাজা রামমোহন রায়ের সম্পর্কে তারা নিজেদের মনোমতো কোনো বিষয়ের উপরেও আলোকপাত করতে পারেন। আমি লজ্জিত, কিন্তু অনুষ্ঠানের সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাই তাদের অনুরোধ করব 5 থেকে 6 মিনিটের মধ্যে তাদের বক্তব্য শেষ করতে। আমি স্বল্প কথায়
শ্রোতাদের কাছে প্রত্যেকের পরিচয় দেব। আমাদের প্রথম বক্তা শ্রী প্রসূন গাঙ্গুলি, যিনি বহুদিন ধরেই নিজের চাকরির পাশাপাশি ব্রাহ্ম সম্মিলন সমাজ এবং পদ্মপুকুর স্থিত ভবানীপুর ব্রাহ্ম সমাজের নানা প্রশাসনিক দায়িত্ব পালন করে এসেছেন। ইনি রাজা রামমোহন রায়ের বিশেষ অনুরাগী এবং নিজের উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার নাম রাজা রামমোহন রয় রিমেম্বারেন্স সোসাইটি। প্রসূন বাবু আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবারে প্রসূন বাবু তার বক্তব্য আমাদের বলবেন। প্রসূন বাবুকে আনমিউট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলুন। এবার আমি বলছি, আমি কি প্রথম থেকে বলবো নাকি আপনি আপনার মতো বলুন। ইয়ে করবো? বলুন। অধ্যাপক সন্তোষ দাশগুপ্তের রামমোহনের উপর আপনার যন্ত্রটি কিছু অসুবিধার সৃষ্টি করছে। তো আমি বুঝতে পারছি যন্ত্রটি একটু যন্ত্রণা দিচ্ছে। আসছে না? না, আমরা কিছু শুনতে পাচ্ছি না। প্রসূন বাবুকে একটু অনুরোধ করব, যদি আপনি ভিডিওটা একটু অফ করে চেষ্টা করেন তাহলে হয়তো কিছুটা যন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমরা প্রসূন বাবুর কাছে ফিরে আসব। তাহলে আমরা কি ততক্ষণ আমাদের পরবর্তী বক্তার কাছে যেতে পারি? আমার মনে হয় পরবর্তী বক্তার কাছে যাওয়া ভালো। প্রসূন বাবুর বক্তৃতায় আমরা পরে ফিরে আসব। হ্যাঁ, এবারে রাজা রামমোহন রায়ের উপর অন্য কোনো দিক থেকে যদি আলোকপাত করতে পারেন শ্রী রাজীব গঙ্গোপাধ্যায়। শ্রী রাজীব গঙ্গোপাধ্যায় চাকরি জীবন থেকে অবসর নেবার পর ঊনবিংশ শতাব্দীর অবিস্মরণীয় অথচ প্রায় বিস্মৃত মানুষদের বিষয় তথ্য সংগ্রহের চেষ্টা করে চলেছেন। ইনি নিজে এক প্রখ্যাত ব্রাহ্ম পরিবারের সন্তান, দ্বারকানাথ ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের প্রপৌত্র। এই দুজনকে বাঙালি প্রায় ভুলতে বসেছিল। সম্প্রতি টিভি আবার তাদের কথা জানিয়ে আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। রাজীব বাবু, আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা কৃতজ্ঞ। আপনি এবারে আপনার বক্তব্য বলুন, অথবা আপনি মনতোষ বাবুকে প্রশ্ন করুন। ধন্যবাদ। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনতোষ বাবু যে জায়গাটা ধরেছেন, যে রামমোহনের ধর্মমত, সেই ধর্মমত নিয়ে উনি এক খুব প্রাসঙ্গিক একটা কথা বলেছেন, যে আজকের দিনেও সেই ধর্মমত নিয়ে কোর্ট কাছারি হচ্ছে। তো আমি 1920 সালে একটা সাহিত্য সভায় প্রমথ চৌধুরী মহাশয় রামমোহন সম্পর্কে একটা কথা বলতে গিয়ে বলেছিলেন, সাধারণ লোকের মনে এইরকম একটা ধারণা আছে যে রামমোহন রায় বাঙালি জাতির একজন মহাপুরুষ নন, তিনি বাংলার একটি নব ধর্ম সম্প্রদায়ের একজন মহাজন। এই ভুল ধারণার জন্য দায়ী কে, ব্রাহ্ম সমাজ না হিন্দু সমাজ? এই প্রশ্নের উত্তর ওই সভায় তিনি দেননি, অনর্থক বাকবিতণ্ডা হবে বলে। আজ আরো 100 বছর পরেও মনোরাজ্যে যে আমরা বেশি দূর এগোতে পারিনি, তা সাম্প্রতিক কিছু লেখা বা ঘটনার দিকে তাকালেই আমরা বেশ বুঝতে পারি। আমার ব্যক্তিগত ধারণা, সে যুগে রামমোহন ছিলেন একমাত্র লোক যিনি বুঝেছিলেন ইঙ্গ সভ্যতার প্রভাবেই আমাদের জাতীয় জীবনের পরিবর্তন ঘটবে। ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকোমোকে একটি ইন্টারভিউতে বলেছিলেন,
India requires many more years of English domination so that she might not have many things to lose while she reclaim her political independence. নীরদ চৌধুরী মহাশয় মূল ফরাসি ভাষা থেকে ইন্টারভিউটা অনুবাদ করেছিলেন এবং এটা সম্ভবত 1926 সালের মডার্ন রিভিউ পত্রিকায় জুন মাসে এটা প্রকাশিত হয়েছিল। যাই হোক, এই ইন্টারভিউ এর অংশবিশেষ উদ্ধৃত করে বহু ইতিহাসবিদ বলে থাকেন রামমোহন had a sincere allies to the British rule and he supported the colonialism. যিনি গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন, অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধকে যিনি নিজের যুদ্ধ বলে মনে করতেন, তিনি কি এতই নির্বোধ ছিলেন যে নিজের দেশে বিদেশি শাসন ব্যবস্থা কায়েম রাখার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন? যিনি বিশ্বাস করতেন the enemy of justice and enemy of liberty should be defeated, কল্পনার কোন বিস্তারে আমরা বলতে পারি তিনি উপনিবেশবাদকে সমর্থন করেছিলেন? আসলে যে সত্যকে আমরা অস্বীকার করি বা ডেলিবারেটলি সাপ্রেস করি তা হলো রামমোহনের সময়কাল। সেই সময় সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা অরাজনৈতিক মনোভাব কাজ করত। তারা মনে করত ব্রিটিশ were known to have met more than their wishes. সাধারণের মধ্যে শিক্ষা দীক্ষার অভাবের জন্য রামমোহন সেই সময় ভারতের পূর্ণ মুক্তির কোনো সম্ভাবনা দেখতে পাননি। But he was a cosmopolite, rationalist thinker, a representative man with a universal outlook who prepared the grounds for our independence. রামমোহনের কাছে লিবার্টির মানে শুধু রাজনৈতিক মুক্তি নয়, তা চিন্তার মুক্তি, লেখার স্বাধীনতা, নিজস্ব মত গড়বার ও প্রকাশ করার স্বাধীনতা। আমরা সাধারণভাবে জানি রামমোহন তার 15-16 বছর বয়সে হিন্দু ধর্মের নানা রকম কু আচার ও পৌত্তলিকতার বিরুদ্ধাচরণ করে দেশান্তরী হয়েছিল। এটা তার অটোবায়োগ্রাফিক্যাল লেটারের উপর ভিত্তি করেই আজকাল সবাই বলে থাকেন। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই চিঠির পরের কিছু লাইনের দিকে মনোযোগ দিইনি এখনো পর্যন্ত। But these lines are very important. কি লিখছেন রামমোহন সেখানে? সেখানে লিখছেন, I proceeded on my travels and passed through different countries, chiefly within but some beyond the bounds of Hindustan, with a feeling of great aversion to the establishment of the British power in India. রামমোহনের সম্পর্কে যে কোনো আলোচনা করতে গেলেই একটি বিষয় নিশ্চিতভাবে আমাদের সামনে এসে যায় যে রামমোহন মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেডকে সাপোর্ট করেছিল এবং সঙ্গে সঙ্গে নীলকরদের ডিফেন্ড করেছেন। এ বিষয় নিয়ে বিভিন্ন সময় অনেক তর্ক বিতর্ক হয়েছে। 1829 সালের 10ই ডিসেম্বর কলকাতার টাউন হলে রামমোহন তার ভাষণে যে কথা বলেছিলেন, আজকের দিনে বসে যদি সেটা কি বিশ্লেষণ করি তাহলে নিঃসন্দেহে এই কনক্লুশনে আসাই যায় যে রামমোহন নীলকরদের ডিফেন্ড করেছিল। সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের দেখে নিতে হবে কোম্পানির শাসনে সরকারের কৃষি নীতি যা ছিল তা গ্রামীণ অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। এই সম্পর্কে বিশদে আলোচনায় আমি যাচ্ছি না, সম্ভবত অরিন্দ্রজিৎ আপনাদেরকে এই বিষয়ে আরেকটু আলোকপাত করতে পারবে। বিশদ আলোচনায় না গিয়েও বলতে পারি তাদের যে রাজস্ব বৃদ্ধির এক্সপেরিমেন্ট এবং বেশি রাজস্ব আদায়ের জন্য ফুড ক্রপসের বদলে ক্যাশ ক্রপস অর্থাৎ তুলা, আখ, পাট, তৈলবীজ ইত্যাদি ফলনের দিকে বেশি মন দেওয়ায় রায়তদের অবস্থা কিন্তু
অত্যন্ত খারাপ হয়ে গেছিল। উপরন্তু চাষের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কোনো প্রযুক্তিগত উন্নতির ব্যবস্থা হয়নি, যার ফলে বাংলাদেশ তুলা উৎপাদনে সমৃদ্ধশালী হলেও সেই সমৃদ্ধশালী বাংলাকে ইউরোপ থেকে তুলা আমদানি করতে হতো। বাঙালির গর্বের মসলিন যারা তৈরি করত তাদের সংখ্যা ড্রাস্টিক্যালি হ্রাস পেয়েছিল। রামমোহন মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেডকে সাপোর্ট করেছিলেন, কারণ তিনি মনে করতেন এর ফলে গরিব চাষিরা তাদের ফসলের বেশি দাম পাবে। নীল চাষের সপক্ষে আরেকটা ব্যাপার ছিল, শুরুর দিকে কিন্তু প্রধানত যে বিপুল পতিত জমি ছিল আমাদের, তা নীল চাষের জন্য দেয়া হতো। গরিব চাষিরা যেখানে জমিদারের কাছ থেকে এক মুঠো ধান পাওয়ার আশায় দিনরাত পরিশ্রম করতেন, দেখা গেছে সেই সময় তারা নীল চাষ করে মাসে প্রায় 4 টাকার মতন রোজগার করতেন। রামমোহন কিন্তু নীলকর সাহেবদের কখনোই ক্লিন চিট দেননি। তাদের দ্বারা ঘটিত সাম পার্শিয়াল ইনজুরি, তিনি ওই বক্তৃতায় বলেছিলেন, সম্পর্কে তিনি যথেষ্ট অবগত ছিলেন এবং ব্যর্থহীন বক্তৃতায় তিনি সেটাকে উল্লেখ করেছিলেন। ইতিহাসের যদি সঠিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে 1829 সালের নীলকর সাহেবরা কিন্তু ততটা অত্যাচারী হয়ে ওঠেননি। এই সময় নীলকর সাহেবরা সরকারের বিশেষ অনুমোদন নিয়েই নীল চাষ করতে পারতেন। 1834 সালের সনদ পুনর্নবীকরণ করার সময় কিন্তু নীলকর সাহেবদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা জমি কেনার অধিকার পায় এবং সেইখানে জোর জবরদস্তি করে নীল চাষ করার যে প্রচেষ্টা তাদের ছিল সেটি তারা করতে থাকে। তাই নীলকর সাহেবদের অত্যাচারের পূর্ণ রূপটা দেখে যাওয়া রামমোহনের পক্ষে সম্ভব হয়নি। শ্রদ্ধেয় ইতিহাসবিদ সুশোভন সরকার এই বিষয়ে কি বলছেন তা আমরা একবার দেখে নিই। তিনি বলছেন, in the days of Rammohan, the cultivation of indigo still seemed to be a forward move away from the traditional agriculture and holding out hopes of material advancement for the peasants. The oppressive aspects of the system were yet underdeveloped and little known. প্রমথ চৌধুরীর কথা দিয়ে শুরু করেছিলাম, প্রমথ চৌধুরীর কথা দিয়ে শেষ করি। তিনি বলছেন সেই সময় 1920-তে বলছেন, এই 100 বছরের শিক্ষা দীক্ষার বলে আমাদের বিচার বুদ্ধি যে আজও ফনা ধরে ওঠেনি, তার কারণ 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে সে বুদ্ধি স্বল্প জ্ঞানে সংকীর্ণ গণ্ডির মধ্যে আটকে পড়েছিল, আর এই বিংশ শতাব্দীর প্রথম ভাগে সে বুদ্ধি আমাদের অতি জ্ঞানের চাপে মাথা তুলে দাঁড়াতে পারছে না। আশা করি একবিংশ শতাব্দীর প্রথম ভাগে বাঙালির বিদ্যার বোঝা কতকটা লঘু হয়ে আসবে, আর তখন বাঙালির বুদ্ধি স্বচ্ছন্দে খেলে বেড়াবার একটু অবসর পাবে। আমি জানি না বাঙালির বুদ্ধি লঘু হয়েছে কিনা বা খেলে বেড়াচ্ছে কিনা, তবে এই একবিংশ শতাব্দীতেও আমরা দেখছি যে কিছু সেলফ প্রক্লেমড ইতিহাসবিদ তাদের দাঁত নখ পার করে তৈরি হচ্ছেন রামমোহনের 250তম জন্মদিনে তার ছবিতে কালি মাখাতে। আমাদের মনে হয় এই প্রচেষ্টার বিরুদ্ধে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং এক হতে হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ রাজীব বাবু। এই নীল চাষের সঙ্গে রামমোহনের সম্পর্ক নিয়ে নানা জল ঘোলা হয়েছে। আপনার এই স্বল্প সময়ের মধ্যে যেটুকুনি আপনি বললেন সেটা শুনে এটা আরো বিস্তারে বলা যায়, কিন্তু সময়ের একটু সংক্ষেপ আছে। আচ্ছা, আমরা কি আরেকবার প্রসূন বাবুর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব?
নিশ্চয়ই। প্রসূন বাবু কি এখন কথা বলতে পারবেন? আমি শুনতে পাচ্ছেন তো? ভিডিও আমি অফ করে দিয়েছি, হ্যাঁ 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 ঠিক আছে? ইজ ইট অলরাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি বলছি আমি একটুখানি বলতে চাই, যদি আমরা 2022 সালকে মনে করি 250তম রামমোহনের জন্মদিবস, তাহলে 1772টাই বোধহয় ঠিক। কারণ আমি যা শুনলাম, আমি হয়তো ভুল শুনতে পারি, প্রফেসর দাশগুপ্ত বলেছিলেন 1774। আমি ঠিক শুনেছি কিনা আমি জানি না, বাট ইফ ইট ইজ 250th বার্থ অ্যানিভার্সারি অন 2022, দেন ইট শুড বি 1772 এনিওয়ে। আচ্ছা, এবারে তার শিক্ষা, বেড়ে ওঠা এবং বিশাল কর্মকাণ্ডের কথা আপনারা সকলেই জানেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন, যতদিন রামমোহন রায় জীবিত ছিলেন ততদিন তার বেশিরভাগ কাজের জন্য স্বদেশে অসম্মানিত, কিন্তু বিদেশে ভীষণভাবে সম্মানিত। তার এই কর্মকাণ্ডের সময়টা ছিল 1815 সাল থেকে 1830 সালে ইংল্যান্ডে যাওয়ার আগে পর্যন্ত। তার দেশ এবং মানুষের সেবার কাজকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধর্ম সংস্কার, সমাজে কুপ্রথার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, স্বাধীনভাবে মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা। খুবই পরিতাপের বিষয়, এর প্রত্যেকটি ক্ষেত্রে তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছিল। রক্ষণশীল সমাজ এবং তখনকার ব্রিটিশ শাসক দল ক্রমাগত বাধা সৃষ্টি করেছিলেন। রামমোহন কিন্তু কখনো হার স্বীকার করেন। কিছু ভালো বন্ধুর সংখ্যা অবশ্যই ছিল, তাদের নিয়ে তিনি সতীদাহ নিবারণ আন্দোলন, আত্মীয় সভা স্থাপন, শিক্ষা প্রসারের আন্দোলন, পত্র পত্রিকা পুস্তক প্রকাশ, স্কুল কলেজ স্থাপন, ব্রাহ্ম সমাজ স্থাপন ইত্যাদি করেন। তার এই কর্মকাণ্ডের সুফলের কথা দেশের অধিকাংশ মানুষ উপলব্ধি না করতে পারলেও বিদেশের গুণীজন এবং সাধারণ মানুষ বুঝতে পেরেছিল। তিনি যখন লিভারপুলে পৌঁছন, তখন বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম রস্কো তাকে সম্মান জানান। এরপর লন্ডনে আসার পর দিকপাল দার্শনিক জেরেমি বেনথাম আন্তরিকভাবে তাকে সম্মান জানান। এছাড়াও অনেক বিখ্যাত ব্যক্তিরা তার কাছে আসতেন। ইংল্যান্ডের রাজা চতুর্থ উইলিয়ামের রাজ্যাভিষেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। লন্ডনে বিখ্যাত সেতু লন্ডন ব্রিজ উদ্বোধনের সময় রামমোহনকে আমন্ত্রণ জানানো হয়। লন্ডনে রামমোহন রায় ডেভিড এয়ারের ভাই জোসেফ এয়ারের বেডফোর্ড স্কোয়ারের বাড়িতে বসবাস করতেন। এবার আমি যে ঘটনাটির কথা উল্লেখ করব, সেটি বেরিয়েছিল একটি সংবাদপত্রে রামমোহনের 100তম মৃত্যুবার্ষিকী লন্ডনে উদযাপনের সময়। এর থেকে বুঝতে পারা যাবে যে বিদেশের সাধারণ মানুষেও কত সম্মান করতেন রামমোহনকে। লন্ডনের মধ্যভাগে একটি রাস্তা আছে, সেই রাস্তাটির নাম স্ট্র্যান্ড। সেখান থেকে একটি ছোট সরু রাস্তা টেমস নদীর ধারে এম্ব্যাঙ্কমেন্ট পর্যন্ত গেছে। এই রাস্তার উপরে বহু পুরনো একটি রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টের মালিক ছিলেন একজন ইটালিয়ান। তো আমি জানি না ঠিক যে এখনো এই রেস্টুরেন্টটা ওখানে আছে কিনা। এই রেস্টুরেন্টে ঢুকলে দেখা যেত যে কিছু ভাঙা আসবাবপত্র, কিছু অতি পুরনো চীনামাটির বাসনপত্র এবং কিছু ছবি জরাজীর্ণ এবং অত্যন্ত ধুলায় মলিন। এই কাউন্টারে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে থাকতেন। অতিথিরা ভেতরে ঢুকলে তাদের সঙ্গে অত্যন্ত ভালোভাবে কথা বলতেন এবং কিছুক্ষণ পর একটি ছবি নিয়ে গিয়ে তাদের দেখাতেন এবং বলতেন, প্রতিদিন সকালে আমি এই ছবির সামনে বসি এবং প্রার্থনা করি। তাকে কেন জিজ্ঞেস করলে তিনি বলতেন, এই ছবিটি যার, তিনি আমার পিতাকে জীবনের সঠিকভাবে চলার রাস্তা দেখিয়েছিলেন এবং আধ্যাত্মিক এবং নৈতিকতার অবক্ষয়ের হাত থেকে আমার পিতাকে বাঁচিয়েছিলেন। ভালো করে লক্ষ্য করলে দেখা যেত এটি একটি বিদেশি পুরুষের ছবি, মাথায় বড় পাগড়ি, ঢিলা বহির্বাস, বৃহৎ ললাট, দৃষ্টি তার প্রশান্ত এবং অন্তর্মুখী। ইনি আর কেউ নন,
রাজা রামমোহন রায়। রামমোহন হয়তো সেই সময় রিফর্ম বিল আলোচনার জন্য যখন হাউস অফ কমন্সে যেতেন এই রাস্তা দিয়ে, তখন হয়তো এই রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য হলেও বসতেন। আমি এখন বলবো, আমরা সবাই কিন্তু একসঙ্গে এটা নিশ্চয়ই স্বীকার করব যে সেই সময় মানুষের এবং দেশের উন্নতির জন্য যেটুকু কাজ হয়েছিল তার পথিকৃৎ কিন্তু রামমোহন রায় ছিলেন। আমি পরিশেষে বলবো যে রামমোহনের সম্বন্ধে যারা নিন্দা করেন, যারা অসম্মান করেন, আমি তাদের আবারও বলবো যে 250 বছর পরেও আমরা এই সমন্বয়বাদী রামমোহনকে মনে রাখছি এবং তাকে আমরা সম্মান জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, প্রসন্নবাবুকে ধন্যবাদ। আমার বোধহয় তারিখটা বলতে ভুল হয়ে আপনাকে গেছে। অশেষ ধন্যবাদ প্রসূন বাবু। কিছু সমস্যা ছিল। আচ্ছা, এরপরে আমাদের রাজা রামমোহন রায়ের বিষয়ে কিছু কথা শোনাবেন শ্রী অরিন্দ্রজিৎ সাহা। তিনিও ব্রাহ্ম সমাজভুক্ত এক সুপরিচিত পরিবারের সন্তান। দীর্ঘকাল তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত, বিভিন্ন বিষয় পড়িয়েছেন, প্রশাসনিক কাজও করেছেন। এছাড়াও অরিন্দ্রজিৎ বাবু সঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে বহু বছর ধরে চর্চা করছেন। পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের ইনি একজন বিশেষজ্ঞ এবং 20 বছর ধরে তিনি ভায়োলিন যন্ত্রটির শিক্ষকতা করে চলেছেন। তিনি সম্ভবত বাংলা ভাষায় বেটোফেনের সম্পর্কে প্রথম বইটি লেখেন, আর তার অসামান্য কণ্ঠের গান আমরা শুনবো এই অনুষ্ঠানের শেষে। অরিন্দ্রজিৎ বাবু, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বলে আমরা বাধিত। ধন্যবাদ, নমস্কার। আমি প্রথমেই আমার শ্রদ্ধা জ্ঞাপন করব অধ্যাপক দাশগুপ্ত মহাশয়কে। তার সুচিন্তিত বক্তব্য শুনে আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। আমার প্রথম একটা ছোট প্রশ্ন আছে ডক্টর দাশগুপ্তকে, যে উনি একটি জায়গায় রামমোহনের গদ্য রচনা নিয়ে কথা বলতে গিয়ে একটি জায়গায় উনি বলেছিলেন যে রামমোহন সাহিত্য রচনা, সাহিত্যের জনক। একটা উনি গদ্য সাহিত্য রচনা করেছিলেন কিনা আমরা জানি না, আমার ভুল হতে পারে, কিন্তু আমাকে একটুখানি বুঝিয়ে দিতে পারলে আমি খুব বাধিত হব। রামমোহন বাংলা গদ্য রচনার পথিকৃৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রামমোহন কি সাহিত্য রচনা করেছিলেন? সাহিত্য বলতে যেটা আমরা বুঝি সেই প্রকৃত অর্থে সাহিত্যের কি রচয়িতা ছিলেন? রামমোহন তার বক্তব্যগুলো নানান পুস্তক পুস্তিকার মাধ্যমে প্রকাশ করেছিলেন, তার মত প্রচার করেছিলেন, তর্ক বিতর্ক করেছিলেন, অনুবাদ করেছিলেন কিছু বেদান্ত থেকে। কিন্তু যে সাহিত্য বলতে আমরা যে জিনিসটা সাধারণত বুঝে থাকি, সেটা কি রচনা করেছিলেন? উনি টেক্সট বুকও রচনা করেছিলেন, কিন্তু সাহিত্য কি রচনা করেছিলেন সেইটা একটা আছে। একমাত্র গানের দিক থেকে যদি বলেন তাহলে সেইটুকুন সেটা বলা যেতেই পারে, সেইটা একটা সাহিত্যের পর্যায়ে, কিন্তু সেটা একমাত্র ব্রহ্মসঙ্গীতের পর্যায়ে পড়ে। এবং ব্রহ্মসঙ্গীতের পর্যায়ে বলতে গেলে একটা ইন্টারেস্টিং কথা আমার খুব মনে পড়ছে, যে রামমোহনের সময় একদিকে যেরকম রামপ্রসাদী গান ছিল, যাত্রা ছিল, আখড়াই ছিল, হাফ আখড়াই ছিল, খেউড়, টপ্পা, পাঁচালি, নানা রকমের গান ছিল। সেই সঙ্গে নিধুবাবুর গানও ছিল, যে গান প্রেম ভাবনা এবং হৃদয় বেদনাকে এক ধরনের ভাষা দিচ্ছিল। এই দুইটি প্রান্তধারার মাঝে রামমোহন রায় ব্রহ্মসঙ্গীত রচনা করলেন। এই গানগুলির মধ্যে কেবল ভক্তির উচ্ছ্বাস ও তীব্র ব্যাকুলতাই যে শুধু নেই, সেই সঙ্গে রয়েছে একটি বুদ্ধিগ্রাহ্য প্রেরণা এবং যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি, কারণ রামমোহন নিজেই ছিলেন অত্যন্ত যুক্তিবাদী মানুষ। তাই আমরা প্রথমে দেখতে পাই যে এইরকম ধরনের ভাব সঙ্গীতের মধ্যে
উনি সমন্বয় ঘটান ভক্তির সঙ্গে প্রেমের, হৃদয়ের সঙ্গে মননের, সাম্প্রদায়িকতার সঙ্গে উদারতার এবং প্রচারের সঙ্গে সৌন্দর্য চেতনার। এইটাই হচ্ছে রামমোহন রায়ের ব্রহ্মসঙ্গীতের মূল উপপাদ্য আর কি। এরকম গান বাংলায় আগে কখনো রচিত হয়নি। পরবর্তীকালে যদু ভট্ট, বিষ্ণু চক্রবর্তী থেকে আরম্ভ করে মহর্ষি দেবেন্দ্রনাথ, পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীতকে উৎকৃষ্ট মানে উৎকৃষ্ট করে তোলেন ঠাকুরবাড়ি। এবং এছাড়াও অযোধ্যানাথ পাকরাশি আর বেচারাম চট্টোপাধ্যায় এরাও করেন। এদের পরবর্তী সময়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এসে স্বরলিপি, আকারমাত্রিক স্বরলিপি প্রথম প্রবর্তন করেন এবং এই ব্রহ্মসঙ্গীতের মধ্যে উনি যে জিনিসটা আনেন সেটা এক ধরনের লিরিসিজম আনেন। এবং তারপরে রবীন্দ্রনাথ এসে এটাকে পূর্ণাঙ্গ একটা রূপ দেন। তার মধ্যে সমস্ত রকমের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। ধ্রুপদ থেকে আরম্ভ করে কীর্তন সবকিছুই, এমনকি বাউলাঙ্গ সবকিছুই রবীন্দ্রনাথ এই ব্রহ্মসঙ্গীতের মধ্যে অন্তর্ভুক্ত করে ব্রহ্মসঙ্গীতকে একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে দেন। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে রাজীব বাবুর যে বক্তব্য, সেখান থেকে যে জমি ব্যবস্থার ব্যাপারে রামমোহনের কিছু অবদান ছিল। একদিকে যেরকম নীলকর চাষীদের উপরে অত্যাচারের, নীলকর চাষীদের সমর্থন করেছিলেন রামমোহন রায় একটা সময় জমির চাষের উদ্দেশ্যে, তেমনি জমি ব্যবস্থা, বিদেশি জমি ব্যবস্থার মধ্যে একটি ইম্পর্টেন্ট জায়গা ছিল লর্ড কর্নওয়ালিসের পার্মানেন্ট সেটেলমেন্ট। এখন এই পার্মানেন্ট সেটেলমেন্ট করার সময় একটা জিনিস লক্ষ্য করা গেছিল যে পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্তের কথা যেখানে এসে পড়ে, সেখানে বলা যেতে পারে যে সরকার এবং জমিদারদের ভিতর এই যে বন্দোবস্তটা হলো, এর ফলে একটা নতুন মধ্যবিত্তের সূচনা হয়, বিকাশ হয় এবং বৃদ্ধি হয়। নতুন জমিদাররা প্রজাদের উপর খাজনা বাড়িয়েই চলল। অর্থাৎ সরকার জমিদারের কাছে যতটা দাবি করতে পারেন সেটা স্থির হয়ে গেল, কিন্তু জমিদার প্রজার কাছে কতটা আদায় করতে পারেন তার কোনো সীমা নির্ধারিত হলো না। রামমোহন রায় এই জিনিসটা লক্ষ্য করেছিলেন এবং এতে ছিল তার প্রবল আপত্তি। তিনি সরকার ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে সুপারিশ করেন যে জমিদার এবং দরিদ্র কৃষক বা রায়তদের ভিতরেও চিরস্থায়ী বন্দোবস্তের অনুরূপ একটা ব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন, কারণ তাতে করে রায়তদের খাজনার বোঝা বাড়ানোটা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ উনি লক্ষ্য করেছিলেন যে যেখানেই খাজনার পরিমাণ উচ্চ, রামমোহনের ভাষায় যেখানেই খাজনার পরিমাণ উচ্চ, সেখানেই জমিদারকে দেয় চাষির খাজনা কমিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে চাষিদের দুরবস্থা এবং তাদের দুরবস্থার প্রতি রামমোহনের একটা গভীর বেদনা অন্তরে তিনি অনুভব করেছিলেন। উৎপাদন ব্যবস্থার উন্নতি করেই নতুন মধ্যবিত্ত শ্রেণীর সম্পদ বৃদ্ধির প্রয়াস রামমোহন রায় চেয়েছিলেন। এবং ব্রিটিশ পার্লামেন্টের লোকেরা যখন বলেছিলেন যে পার্মানেন্ট সেটেলমেন্ট জমিদার এবং সরকারের মধ্যে যেরকম ছিল, আপনার মতে সেটা যদি কৃষক এবং জমিদারদের মধ্যেও করা হয় তাহলে আমাদের আয় তো কমে যাবে, আমাদের রেভিনিউ তো কমে যাবে, তো সেই ব্যাপারে আপনার মত কি? সেই সময় রামমোহন রায় এটাও বলেছিলেন যে যারা উচ্চবিত্ত
যারা ধনী সম্প্রদায়, তাদের নানা রকম প্রসাধনের ক্ষেত্রে কর বৃদ্ধি করতে হবে, তাহলেই রেভিনিউ উঠে আসবে। আমাদের ভাবতে অবাক লাগে যে অতদিন আগে রামমোহন এইরকম একটা সুযুক্তিপূর্ণ চিন্তাধারা প্রকাশ করেছিলেন। রামমোহনের এই যুক্তিবাদী মন আজকে আমরা গভীরভাবে স্মরণ করি। আমাদের একবিংশ শতাব্দীতে এই যুক্তিবাদী মন এবং স্বচ্ছ চিন্তা, এটা বিশেষ প্রয়োজন। আমরা চারদিকে আজকে যা দেখি তার মধ্যে এটারই সবচেয়ে বড় অভাব আমরা অনুভব করি। এইখানেই রামমোহন রায়কে আমরা সবচেয়ে বড় শ্রদ্ধা জানাতে পারবো, যেদিন আমরা সুযুক্তিপূর্ণ চিন্তাধারা করতে সক্ষম হব, যেখানে জনসাধারণের, বিশেষ করে দরিদ্র মানুষদের, নিপীড়িত মানুষদের অবস্থার উন্নতির প্রয়াসে। ধন্যবাদ। ধন্যবাদ অরিঞ্জরজিৎ, তোমার এই ল্যান্ড রিফর্মস এর একটা সুচিন্তিত তোমার বক্তব্যের জন্য। এটা আমারও বক্তৃতার মানে কে অনেকটাই ইয়ে করলো। আর সেটা বলি যে এই যে যেটা বিলাস দ্রব্যের উপরে ট্যাক্সেশন, এটা বোধহয় আজকালকার দিনের যে ইনডাইরেক্ট ট্যাক্সেশনের ব্যাপারটা, সেই ব্যাপারটাই বোধহয় সেই সময় ওনার মাথায় এসেছিল। আজকের দিনে যেটা আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে চিহ্নিত করি আর কি। ডক্টর দাশগুপ্ত, অরিন্দ্রজিৎ আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন যে রামমোহন রায়ের লেখার মধ্যে সাহিত্য বলে কিছু বলা যায় কিনা, সেটা যদি আপনি একটু উত্তর দেন। সংক্ষেপে দিচ্ছি, এটা নিয়ে বিরাট বলা যায়, সংক্ষেপে দিচ্ছি। প্রথমত ওই যে বললাম যে ওনার যে 30টি গ্রন্থ, তার মধ্যে ওই যে বেদান্ত গ্রন্থ, একেশ্বরবাদ ইত্যাদি যেগুলো, এগুলোকে তো আমরা প্রবন্ধের মধ্যে ফেলি, এবং সাহিত্যের মধ্যে প্রবন্ধ সাহিত্য একটি অংশ বিশেষ। রবীন্দ্রনাথেরও প্রবন্ধ সাহিত্য একটি বিরাট অংশ জুড়ে আছে। আমার খুব অবাক লাগে, একবার আলোচনার মধ্যে এক ভদ্রলোক হঠাৎ বলে উঠেছিলেন, অমুকে একজনের নাম করে, উনি তো সৃষ্টিশীল লেখা লেখেন না, উনি প্রবন্ধ লেখেন। তো কাজে প্রবন্ধ সৃষ্টিশীল হতে পারে না, এসব প্রথমত আমি মনে করি না। কাজে প্রবন্ধ সেই সময়ে, সেই প্রেক্ষিতে, আমি একটা জায়গায় বলি যে প্রেক্ষিতে আলোচনা করতে হবে, এবং সেই সময় সেগুলি অবশ্যই প্রবন্ধ। সেই দিক থেকে প্রবন্ধ সাহিত্য। এমনকি সাহিত্যকে যদি আমরা আরো বাড়িয়ে দিই, তাহলে সাহিত্যের মধ্যে সমস্ত কিছু বলে। এমনকি অনেক সময় দেখা যায় পাঠ্যপুস্তকও সাহিত্যের মধ্যে পড়েছি। আমি মাখনলাল রায়চৌধুরীর শাস্ত্রের ভারতবর্ষের ইতিহাস থেকে একটু ছোট্ট উদ্ধৃতি দিচ্ছি। তিনি লিখছেন, হিন্দু ধর্ম আদি জননী, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম তার দুই বিদ্রোহী সন্তান, কিন্তু কোন সন্তানই মাতাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে নাই। মাতা পুনরায় তাহার স্নেহাঞ্চল ছায় কন্যাদের আশ্রয় দিয়াছেন। এই যে অংশটুকু, এইটুকু সাহিত্য পদবাচ্য একেবারে পুরো। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে সেই প্রেক্ষিতে অবশ্যই, এবং আমরা দেখছি বিনয় ঘোষ, বিহারীলাল সরকার এবং এরা সবাই তাকে সাহিত্যকার বলছেন, এমনকি গুরুদেবও তাকে তাই বলেছেন। কাজেই এখন যে সাহিত্যের যে বিরাট পরিসর, তার মধ্যে অবশ্যই তাকে সাহিত্যকার আমরা বলবই। এবং আরেকটা এই অরিন্দ্রজিৎ কথা তো যেটা এলো, সেটা হচ্ছে এই যে যদি লিরিসিজম বলি, তাহলে কিন্তু আবার তিনি যে প্রথম লিরিসিস্ট তা নয়। যে কোনো ধর্মসঙ্গীত গুলোই কিন্তু এক ধরনের লিরিক্স। যেমন আমরা যদি চর্যাপদ যদি বলি, হ্যাঁ, যদি তুমি হে লোয়া হইবে পরগামী, পুচ্ছতু চাটিল অনুত্তর স্বামী, এই কিন্তু আমার নিজের কথা বলছি যখন, তখন লিরিক হচ্ছে। প্রয়াত আমার খুব অগ্রজ বন্ধু প্রতিম সুধীর চক্রবর্তীর সঙ্গে একবার আমার একটা তর্ক লেগেছিল এই নিয়েই, যে রবীন্দ্রনাথ লিরিক্সিজম প্রথম এনেছেন। আমি বলেছিলাম না, একদম ধর্মসঙ্গীত গুলো সবই হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে লিরিক। তো কাজেই সাহিত্যের বিরাট অঙ্গনে এবং বর্ণ পরিচয়ও কিন্তু তার সাহিত্য মূল্য আছে, এবং খুঁটিয়ে দেখলে দেখা যায় যে
যে সেখানেও তিনি মানে অলংকার শাস্ত্র শিখিয়েছেন, এবং সংস্কৃত সাহিত্যেও পাণিনিকে একজন সাহিত্যকার বলা হয়েছে। এবং আমি উদ্বোধনে একটা লেখা লিখেছিলাম যে রামকৃষ্ণদেব বাংলা বিজ্ঞান সাহিত্যে, বাংলা সাহিত্যের প্রথম বিজ্ঞান সাহিত্যকার। কাজে কথামৃত একটা উৎকৃষ্ট সাহিত্য এবং তিনি বিজ্ঞান সাহিত্যকার। কাজে সাহিত্যের বিরাট অঙ্গন যদি এখন আমরা বুঝি, আলোচনা করি, তাহলে অবশ্যই তাকে একজন সাহিত্যকার বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। আমাদের আজকে সবশেষের অতিথি শ্রীমতী কমলিকা বন্দ্যোপাধ্যায়, তিনিও শিক্ষিকা এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে সঙ্গীতে তিনি স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেছেন, পেয়েছেন দীনেন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পুরস্কার। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি তারই কণ্ঠে আমরা শুনেছি। তিনি যদি আমাদের কিছু বলেন, আমাদের শুনতে ভালো লাগে। খুব সুন্দর আলোচনা শুনলাম। যেহেতু সময়টা ভীষণ কম আর অনেক দেরিও হয়ে গেছে, আমার শুধু একটাই কথা মনে হচ্ছিল যে আমরা শুধুমাত্র আলোচনা বা ঘরে একটা ছবি না টাঙিয়ে পরবর্তী জেনারেশনের মধ্যে যদি একটু এই ভাবনাগুলোকে প্রচার করতে পারি। যেহেতু আমি স্টুডেন্টদের সঙ্গে থাকি, আর আমার বাচ্চারাও খুব ছোট ছোট প্রাইমারি স্টুডেন্ট, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করি যে এই ভাবনাগুলো দেওয়ার। কেন হঠাৎ ছুটি হয় আমাদের, 11ই মাঘ কেন ছুটি? ছুটি তো আর বাচ্চারা বোঝে না, একটা ছুটি নিয়ে খুব মজা পায়, কিন্তু কেন ছুটি, কিসের জন্য 11ই মাঘ, এইগুলো একটু বলতে থাকি, ভাবনাগুলো কি। আর বিশেষ করে রবীন্দ্রনাথের গান শেখাতে শেখাতে এত রকম এই ব্রাহ্ম ধর্মের যে বেসিক জায়গাগুলো, সেই জায়গাটা নিয়ে এত বেশি বলা যায়। এবং আমার মনে হয় এই ধর্মটা আর একটু প্রচারের প্রয়োজন আছে। ব্রাহ্ম সমাজটা ভীষণ নিজেদের মধ্যে খুব ছোট একটা জায়গায় রয়েছে, এবং আমরা নিজেরা যেহেতু ব্রাহ্ম সমাজের মধ্যে বড় হয়েছি, ব্রাহ্ম ভাবনায় বড় হয়েছি, ব্রাহ্ম ধর্মের ভাবনায়, সেহেতু আমার মনে হয় যে একটা কোথাও বোধহয় আমরা ছোট ছোট জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো এখন তো আমার মনে হয় যে একটু কোথাও এটার প্রচারটা দরকার। এত ছোট কেন হয়ে যাচ্ছে, এগুলো নিয়েও বিরাট আলোচনা করা যায়। তো সেগুলো নিয়ে আমরা পরে কখনো হয়তো আলোচনা আবার করব। আমার আপাতত আমি খুব মানে ভীষণ ভালো লাগলো আমার আলোচনা, সবার এই একসঙ্গে হয়ে অনেক কথা শুনলাম, খুব ভালো লাগলো। আমার মনে হয় এবারে আমরা শেষ গানে চলে যেতে পারি। মানে আমার আর ধন্যবাদ কমলিকা। আপনি যেটা বললেন কথাটা খুবই ঠিক, এবং ব্রাহ্ম ধর্মের ক্রমশ মানে সংকীর্ণ হয়ে আসার এবং সমাজের মাপটা ছোট হয়ে আসার নিয়ে আমরা অনেকেই খুব চিন্তিত, কিন্তু সেটা সম্পূর্ণ একটা অন্য আলোচনার পরিসর, অন্য জায়গা। আমরা সেখানে আজকে যাব না। আজকে রাজা রামমোহন রায়কে আমরা স্মরণ করতে বসে তার যে গানটা আপনার কণ্ঠে শুনলাম, তার জন্যও আপনাকে ধন্যবাদ। আর এতক্ষণ ধরে যে আলোচনাটা শুনলাম, তাতে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা বলি। সেটা হচ্ছে যে আমরা হয়তো 250 বছর পেরিয়ে এসেছি, কিন্তু এই বৃহত্তর আমাদের দেশের যে সমাজ, বৃহত্তর যে সমাজ ভারতবর্ষে, বাহ্যিক কিছু পরিবর্তন হয়তো হয়েছে, সতীদাহ হয়তো আর হয় না, তো মূল মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। একেবারেই হয়নি। রাজা রামমোহনের মতন সোজা শীত দ্বারা যুক্ত কোনো মহামানবের আবির্ভাবের আবার প্রয়োজন আছে। আমি তারই পথ চেয়ে রইলাম। অনুষ্ঠানের শেষে আমরা শ্রী অরিন্দ্রজিৎ সাহার কণ্ঠে রাজা রামমোহন রায় রচিত একটি গান শুনব। শ্রী সার্থক ঘোষকে আবারও অনুরোধ করছি গানটি বাজাতে। নমস্কার। তারে দূর জানি ভ্রম সংসার সংকটে আছে বিভ তোমার হতে, তোমার নিকটে ভ্রম সংসার
সংকটে তারে দূর জানি ভ্রম সংসার সংকটে তুমি কেন নিরন্তর চাহতা হতে অন্ধর ভাব সেই পর নিত্য কপটে ভ্রম সংসার সংকটে তারে দূর জানি ভ্রম সংসার সংকটে। আচ্ছা, অনুষ্ঠান শেষ করার আগে আমি একটি ছোট কথা বলতে চাই রামমোহন সম্বন্ধে, তারপরে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে যে উনি যে কেমন দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন সে বিষয়ে একটি ছোট ঘটনা বলবো। রামগড়ে জন ডিগবির অধীনে সাধারণ কেরানি হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ভাগলপুর এবং রংপুরেও ডিগবি সাহেবের সঙ্গেই ছিলেন এবং দুজনের খুবই বন্ধুত্ব ছিল। এই ঘটনা খুবই বিস্ময়কর, কারণ শ্বেতাঙ্গরা মনিব হিসাবে অত্যন্ত কড়া এবং অসংবেদনশীল হতেন। শ্বেতাঙ্গ মনিব দেশীয় কর্মচারীদের মানুষ বলেই গণ্য করতেন না। একটি ঘটনার থেকে এই আশ্চর্য মানুষটি যে অসম্ভব ঋজু শিরদাঁড়ার অধিকারী ছিলেন তা বোঝা যায়। সেই সময় সাধারণ ভারতীয়রা ইউরোপিয়ানদের কাছে কোনো সহায়তা পাওয়ার জন্য নতজানু হয়ে তুষ্ট করার চেষ্টা করত, কিন্তু রামমোহন চাকুরি পেয়ে বিগলিত হওয়ার পরিবর্তে ডিগবিকে একটি বিচিত্র শর্ত দিলেন যে তিনি ওনার সাথে লিখিত চুক্তি করতে চান। সেই চুক্তি অনুসারে তিনি যখনই কোনো কাজের সূত্রে ডিগবির সামনে আসবেন তখন তাকে আসন দিতে হবে এবং কোনো রকম তাচ্ছিল্যসূচক ব্যবহার করা চলবে না। দুজন ভদ্রলোকের মতো নিয়োগকর্তা এবং কর্মচারীর মধ্যে যেন শিষ্টাচার ও সৌজন্য অক্ষুণ্ণ থাকে। খুব অবাক হলেও ডিগবি খুশি মনে তা মেনে নিয়েছিলেন। ডিগবির মুখের কথায় তিনি সন্তুষ্ট হননি। ডিগবির স্বাক্ষর করা একটি অঙ্গীকার পত্রের মাধ্যমে অবশেষে এই চুক্তি সম্পাদিত হয়। এই ঘটনাটি সংগৃহীত। নমস্কার। এবার আমাদের অনুষ্ঠানের শেষ। আমি সকল দর্শককে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য বক্তাদের ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। সঞ্চালিকা শ্রীমতী অলকনন্দা রায় ব্যানার্জিকে জানাই আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সদস্য শ্রী কমলকান্তি ঘোষকে, যার আন্তরিক সহায়তায় আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানটি করা সম্ভব হলো। তিনি সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানের টেকনিক্যাল দিকটি আয়োজন করার দায়িত্ব নিয়েছিলেন। তার সঙ্গে তার কন্যা শ্রীমতী সুচেতনা ঘোষকেও ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি কার্ড প্রস্তুত করার জন্য। ধন্যবাদ প্রাপ্য শ্রী কমলকান্তি ঘোষের পুত্র শ্রী সার্থক ঘোষের, যিনি সুদূর আমেরিকায় বসে রামমোহন রচিত দুটি রেকর্ডেড সঙ্গীত আমাদের শুনিয়ে দিলেন। এই দুটি সঙ্গীতে যারা আমাদের উপহার দিলেন সেই কমলিকা বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দ্রজিৎ সাহাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাকে যারা আমাদের এই অনুষ্ঠানটি আগ্রহ ভরে শুনলেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।